এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছেলের কাছে সে ছেলেকে চেপে ধরে কেঁদে উঠলেন তিনি। এ দৃশ্য নতুন নয়, প্রায় সময়ে ছুটি শেষ হবার আগেই ফিরে যেতে হয় রনকে। রেহনুমার অভ্যাস হয়ে গেছে এসব, কিন্তু আজ বাড়িতে বিশাল অনুষ্ঠান, বড় ছেলের বউ ভাত, অথচ ছোট ছেলে থাকতে পারবে না, আনন্দে সামিল হতে পারবে না ভেবে রেহনুমা শব্দ করে কেঁদে উঠলেন। রেহনুমার কান্নায় আলো জ্বলে উঠল পুরো মির্জা বাড়িতে। একে একে এলেন শায়লা, আদনান মির্জা, সাদনান মির্জা, আক্কাস, চামেলি, সবশেষে দেওয়ান মির্জা আর সৌম্য। শুধু এলো না মৌনতা, ইচ্ছে করে এলো না সে। রনর বিদায় সহ্য করতে পারবে না সে। রনর বাবা ব্যথিত গলায় বলে উঠল, একটা বার জানাতে আজ সকালেই চলে যাবে, তবে সারাটা রাত তোমার সাথে কথা বলে পার করতাম। কবে ফিরবে তার তো ঠিক নেই, মন চাইলেও কথা বলতে পারি না। হুট করেই ফোন এসেছে। ছুটি বাড়ানোর অনেক চেষ্টা করেছি, অনুরোধ করছি, অফিসারগুলো পাষাণ, ছুটি দিল না আব্বু। নিজের যত্ন নিস। তা নেব, তোমার হিংসুটে মেয়েটা কোথায়? আমাকে বিদায় দিতে এলো না? শায়লা মৌনতার ঘরের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন। কুম্ভকর্ণ, ওর কথা বাদ দে। ধীরে ধীরে সকলের থেকে বিদায় নিয়ে রণ বলে উঠল, দাদা ভাই, আমি একান্তে তোমার সাথে একটু কথা বলতে চাই। সম্মতি পেতেই রণন দেওয়ান মির্জাকে নিয়ে দেওয়ান মির্জার ঘরে এলো। তারপর ভনিতাহীন বলল, মৌনতাকে দেখে রাখবে দাদা ভাই, ও শুধু তোমার নাতনি নয়, ও আমার কলিজা। দায়িত্বটা আমি তোমার কাছেই দিয়ে যাচ্ছি। কেন দিলাম তা অবশ্যই জানো। বলে হনহন করে বেরিয়ে মনতার ঘরে এলো রানো। মেঝেতে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে মনতা। হ্যাচকা টানে মনতাকে নিজের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ব্যথিত গলায় রানো বলল, আসছি মৌন, ভালো থাকিস আর নিজের যত্ন নিস। আমাদের আবার দেখা হবে, আর যদি না ফিরি তবুও অপেক্ষায় থাকিস। মৃত্যুর ওপারে তোর প্রতীক্ষায় রইব আমি। না চাইতেও দেহটা টেনে নিয়ে যাচ্ছি সীমান্তের গহীন অরণ্যে। বুক ভর্তি তোর সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তবন্দি দুর্গম অরণ্যে জোনাকির ন্যায় আলো দিয়ে ওগুলোই পথ দেখাবে আমায়। ঠিক বেঁচে থাকবো আমি, অনেক ভালোবাসা তোর জন্য। ফিরে এসে সব উজাড় করব, সইতে পারবি তো? রানার পেছনের শার্টটা শক্ত করে টেনে ধরে আছে মনো। মন সায় দিচ্ছে না রনকে যেতে দিতে। ভেতরে ভাঙনের চূড়ান্ত খেলা চলছে। শব্দ করে চিৎকার করতে ইচ্ছে হচ্ছে, পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, সে আমার ভালোবাসার মানুষ, আমার প্রাণ। তারই বিনে শ্বাস নিতে আমার কষ্ট হবে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। মনু তার পানে না ফিরেই রণ নরম গলায় বলল, এভাবে আমায় আটকাস না, ছেড়ে দে। মনু তা শুনল না। তাৎক্ষণিক রণ পিছন ফিরল। তারপর বুক পকেট থেকে একটা কচকচে দুটো 200 টাকার নোট নিজের শরীরের সাথে ঘষে সেটা মনতার হাতে গুজে দিয়ে বলে উঠল, তোর পাওনাটা দিতেই ভুলে গিয়েছিলাম। পাওনার পাশাপাশি আমার গায়ের গন্ধটাও তোকে দিয়ে গেলাম। মনতা টাকাটা নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে রইল। টেবিলের উপর অনাদরে পড়ে রয়েছে মনতার গত রাতের খুলে রাখা ঝুমকা। রণ কিঞ্চিত ঠুটেলিয়ে হেসে সেই ঝুমকো হাতে তুলে নিল। তারপর পকেট থেকে জিপের চাবি বের করে চাবির রিংয়ের সাথে লাগিয়ে বলল, আসছি। আর দাঁড়ালো না সে, তরতর করে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের সমস্ত উৎসুক মুখ অপেক্ষা করে বাইরে এসে জিপে চেপে বসলো। যাবার আগে মাহিরকে গলা উঁচিয়ে বলল, কালুর যত্ন নিস, কেউ যাতে ওকে একটা ফুলের টোকাও না দেয়। কালু আমার ট্রেনিং প্রাপ্ত ডগ, ওর কিছু হলে ফিরে এসে তোর চামড়া তুলে ডুগডুগি বাজাবো। জিপ স্টার্ট করে সায় সায় গতিতে ধুলো উড়ে ছুটে চলল রণ। মনতা নিজের জানালা দিয়ে চাতকের ন্যায় তাকিয়ে দেখল তা। যতক্ষণ না রণকে দেখা গেল ততক্ষণ সে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। সেই সাথে কপল ডিঙ্গিয়ে ঝরে পড়ল নোনা ধারার বর্ষণ। রণ যেতেই নিজ কক্ষে দরজা টেনে গুমড়ে কেঁদে উঠলেন রেহনুমা।
আজকে মির্জা বাড়ির সমস্ত আনন্দ তার কাছে বেশ কাটার ন্যায় ভিতরে। ওই মজার মজার খাবার এক লোকমাও মুখে তুলতে পারবে না রেহনুমা। এমন কঠিন চাকরির উপর বেশ খুব জন্মালো রেহনুমার। ইচ্ছে হলো জেনারেল চিফকে শক্ত দুটো বলে শোনাতে, চিৎকার করে বলতে ইচ্ছে হলো, পরিবার পরিজন মা বাবার ঊর্ধ্বে ও কি তোদের দেশ রক্ষার মিশন? বাবা মায়ের কি কোনো হক নেই নিজ সন্তানের সাথে কয়েকদিন আনন্দ মুহূর্ত কাটানোর? রনর দেয়া 200 টাকার নোটটা হাতে নিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে মনতা। টাকায় রনর শরীরের গন্ধ। মনতার মনে হচ্ছে রণ তার হাতের মুঠোয় বন্দি। মুঠ খুললে এখনই রণ উড়ে পালিয়ে যাবে। মনতা হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠল। সেই কান্না বদ্ধ দরজা ভেদ করে বাইরে পৌঁছালো না। দরজার সামনে দাঁড়িয়ে অল্প মিহির শব্দ শুনলেন শায়লা। নিজেও ব্যথিত হয়ে হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে প্রস্থান নিলেন নিজ কক্ষে। ছেলেটা যাবার পর থেকে তার মনটা বড্ড খারাপ। ধীরে ধীরে সূর্যের আলো তেজ হলো, সেই সাথে বাড়ল কর্মব্যস্ততা। মির্জাবাড়ির কারো মনই চলছে না, কাজে কারোর কোনো স্পৃহা নেই। সবাই কেমন নরম চরণহীন উদাসীন। আকাশ নিজের মন মতো দু একটা কাজ করলো। দেওয়ান মির্জা থমথমে মুখে দাওয়ায় বসে আছেন, না কোনো অর্ডার করছেন না চিৎকার চেঁচামেচি করছেন। তিনি যেন আজ নিষ্প্রাণ অথর্ব। রেহনুমা বিছানায় শুয়ে মরার মতো পড়ে আছেন। পুরুষেরা ঠেলে ঠুলে কাজে হাত লাগাচ্ছে। সৌম্য নতুন বউ নিয়ে ঘরে, মাঝে মাঝে বাইরে শুয়ে দেখে যাচ্ছে সব ঠিক মতো এগোচ্ছে কিনা। 10টার পর রুলিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। এসেই টেবিলে ব্রেকফাস্ট রেডি কিনা তা খুঁজলো। এরপর চামলিকে ডেকে উঠল। এই চামেলি, বড় আপা কই রে? নিজের ঘরে বিশ্রাম করে। এখন উঠিনি? উঠছিল, মিলিটারি ভাইজান সকালে হুট কইরা চইলা গেছে, তাই বড় আম্মার মন খারাপ। বলে চামলি চলে গেল। আজ বাড়িতে মেলা কাজ, এখানে দাঁড়িয়ে গল্প করার সময় নেই তার। রণ চলে গেছে শুনে রুলি স্তব্ধ হলো, তার মাথা ঘুরে উঠল। এসেই শুনেছিল দিন বিশেকের ছুটি নিয়ে বাড়িতে এসেছে রণ। মনে মনে ভেবে রেখেছিল সৌম্যের বিয়েটা শেষ হলে আদনান মির্জাকে ধরে একটা কিছু করবেন তিনি। কিন্তু রণই যেখানে নেই সেখানে কাকে দিয়ে কি করবেন তিনি? ব্রেকফাস্ট আর করা হলো না রুলির। সে দৌড়ে গেস্ট রুমে চলে গেলেন। ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে কোয়েল। রুলি কোয়েলের হাত থেকে লিপস্টিক কেড়ে বলে উঠলেন, সাজুগুজু করে লাভ নেই, রণ চলে গেছে। কোয়েলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে লাফিয়ে দাঁড়িয়ে বলে উঠল, কি? মুহূর্তেই পায়ের ব্যথায় চোখ মুখ কুচকে ধাপ করে চেয়ারে বসে গেল কোয়েল। তারপর ব্যথায় কালো হয়ে আসা মুখটা স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে বলে উঠল, কখন গেল? বাড়ির একটা মানুষও আমাদের ডাকার প্রয়োজন মনে করলো না। কোয়েলের নাকের ডগায় রাগ দেখা গেল। সে ধীরে উঠে দাঁড়িয়ে খুঁড়ে খুঁড়ে রাহনুমার কক্ষে এলো। এরপর কাট কাট গলায় বলল, রনু ভাই চলে গেল, একটাবার জানালেও না খালামণি। রাহনুমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। তোর মধ্যে কোয়েলের এমন উকালতি রাহনুমার মেজাজ বিক্ষিপ্ত করলো। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রাহনুমা চোখ বুজেই বলে উঠলেন, এ বাড়ির কাউকে ডাকতে হয়নি কোয়েল, সবাই উঠে এসেছে। তাছাড়া রণ বিয়ে করতে যায়নি যে, সবাইকে ডেকে ডেকে বিদায়ের জন্য ধরে আনতে হবে। বাইরে যা, খুব খারাপ লাগছে আমার, আমি একটু একা থাকতে চাই। পাত্তা না পেয়ে ভূতা মুখে চলে গেল কোয়েল। বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আজ কোনো মজা হলো না। শুধু কনের বাড়ির মানুষ এসে খেয়ে সোমবার অনুকে নিয়ে চলে গেল। এদিকে খাবারের টেবিলে কোনোভাবেই আনা গেল না মনতাকে। সে মন ভার করে ঘরেই পড়ে রইল সারাদিন। হাতের মুঠো এখনও সেই 200 টাকার নোটটা চেপে ধরে রাখা। শায়লা একটা থালে অল্প পোলাও, রোস্ট আর গরুর মাংস এনে মনতার ঘরের পড়ার টেবিলে রেখে বলে উঠলেন, সকালেও কিচ্ছু খেলি না, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো খাচ্ছিস না? সৌম্য এত করে ডাকলো, ওদের সাথে বসে খেতে তাও গেলি না। হঠাৎ কি হলো বলতো? শরীরটা ভালো লাগছে না মা, খিদে নেই, তুমি যাও। শায়লা কথা বাড়ালেন না। মেয়ের খাওয়া দাওয়া ছেড়ে দেবার কারণ ঠাহর করেছেন তিনি সকালেই, তাই চুপচাপ কক্ষ ত্যাগ করলেন। ধীরে ধীরে সময় করালো। দিন পেরিয়ে রাত নামলো। ধোয়া ওঠা পোলাও ঠান্ডা হলো, কিন্তু মনতা মেঝে থেকে উঠল না।
মেঝেতে স্থির দৃষ্টি পাততে পাততে মনতার চোখ মুদে এলো। করুণ চোখে একবার টেবিলের উপর রাখা খাবারটায় নজর বোলালো। খাবার দেখে কোনো খুশি কাজ করলো না মনতার মনে, কিন্তু পেটের নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম হলো অধিক খিদেই। বসা থেকে উঠে দাঁড়িয়ে টেবিলের পাশ থেকে মুড়ির কৌটা হাতে নিল মনতা। তারপর এক মুঠো মুড়ি হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠল সে। অতঃপর বলল, তোমাকে ফেলে এত মজার খাবার আবার গলা দিয়ে নামবে না রন ভাই। চট্টগ্রাম অপারেশনাল হেডকোয়ার্টার থেকে নিজের মিশনের সমস্ত তথ্য নিয়ে মানচিত্র দেখানো রুট ধরে এগিয়ে চলেছে 4 জন আর্মি অফিসার, 2 জন সোলজার। মিশন চন্দ্রঘুনা কাপ্তাই লেক। পাহাড়ের গহীনে না আছে নেটওয়ার্ক, না আছে চলাচলের ভালো নিরাপদ রাস্তা। পুরোটা জঙ্গল, বিচ্ছিন্ন পাহাড়ি ঠাসা, সেই সাথে জলের ধারে পাহাড়ি গুহার মতো স্পট। দুচোখ যেদিকে যায় খালি অন্ধকার, উপত্যকার পাহাড়ি খাল। বিগত দিনের চাইতে এবারের মিশন বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে সকলের জন্য, কারণ জলের ধারে ঘাপটি মেরে বসে থাকা আর অন্ধকার মারিয়ে পথের হদিস খুঁজে শত্রুপক্ষের নিশানা বের করা চারটিখানি কথা নয়। পাহাড়ের সকল পথ নখদর্পণে তুলে নিয়েছেন ক্যাপ্টেন রাশেদ। পাহাড়ের সাথে তার দীর্ঘদিনের মাখামাখি। আর্মিতে এসে থেকেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তিনি, তাই কোথায় কি আছে তা নিয়ে ব্যাগ পোহাতে হলো না কারোর। শত্রুপক্ষ কোন কোন পয়েন্টে নিশ্চিত অবস্থান করতে পারে তা মানচিত্র না দেখেই বলে ফেলল সে। পাহাড়ের প্রবেশ মুখে এসে হাতের মানচিত্র বের করে মার্ক করল রণ। উপস্থিত কমান্ডোদের বুঝিয়ে দিল কে কোন জায়গায় অবস্থান নেবে। এরপর হাতের ওয়াকিটকি দিয়ে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিজেদের অবস্থান ইনফর্ম করে পা বাড়ালো যে যার মতো। চন্দ্রঘুনা পাহাড়ে দিনের আলো হারিয়ে গেছে আরও বহু সময় আগে। এখানে সূর্য ডুবতেই ঘুটঘুটে অন্ধকার গ্রাস হয় সব কিছু। ঘন বৃহৎ গাছ আর ঝোপঝাড় ভেদ করে খুব কাছের জিনিসও নজরে আটকায় না। এমনকি কাছের জোনাকের আলো যেন ঝাপসা লাগে চোখের সামনে। পাহাড়ের গাছ হয়ে ধেয়ে আসা ভেজা বাতাস এক অদ্ভুত ঠান্ডা শিরশিরে অনুভূতি জাগায়। মনে হয় কোনো অশরীরীর শীতল হিম নিঃশ্বাস গায়ে লাগছে। এমনই ভয়ানক গাছ ছমছমে অন্ধকারে এগিয়ে যাচ্ছে মেজর রণ। তার গায়ের কালো সবুজ মাল্টি ক্যাম ইউনিফর্ম আরণ্যের পাতা এবং গাছের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। হুট করে দেখলে কারোর বোঝার উপায় নেই এটা মানুষ নাকি গাছ। রণর শ্যামবর্ণ মুখে গভীর দৃঢ়তা, শক্ত তীক্ষ্ণ চোয়াল আর চোখ দুটোতে ধারালো শকুনের দৃষ্টি। দেখতে এমন যেন অন্ধকারের ভেতর থেকেও ছায়া চিনে ফেলতে পারার অনন্য ক্ষমতা রয়েছে এই অফিসারের। অরণ্যের ভেজা মাটির সরু পথ ধরে নিঃশব্দে হাঁটছে রণ। এখানকার মাটি কিছুটা কাদাযুক্ত, হয়তো বিগত দিনে বৃষ্টি হয়েছে। এখানে আলো এবং তাপ পৌঁছায় না বললেই চলে। একটু অসাবধান হলেই পদচ্ছাপ ভয়ানক শব্দ তুলবে। চলতে চলতে রণ এক হাঁটু গেড়ে বসলো, এরপর মাটি খাঞ্চে তুলে আনলো কাদা। মাটি যথেষ্ট ভেজা, শত্রুর নিশানা খুঁজে পেতে সহজ হবে। সেই সাথে কান সজাগ রাখলেই টের পাওয়া যাবে মানুষের চলাচল। রণর কাঁধে ভারী ব্যাগ, মুখে বাঁধা ট্যাকটিক্যাল ভেস্ট, তাতে সাজানো ম্যাগাজিন, মেডিকেল কিট, স্মোক গ্রেনেড, ফ্ল্যাশ ব্যাং আর ছোট ড্রোন। কোমরে ঝুলছে গ্লক 19 রিভলভার আর ডান দিকে স্টিলের ধারালো মিলিটারি ছুরি। এখানে বন্দুকের ব্যবহার খুব কম হয়। নীরব যুদ্ধ করে ঘায়াল করতে হয় শত্রুপক্ষকে, তাই হুটহাট গুলি চালানো কঠিন নিষেধাজ্ঞা। কারণ লক্ষ্য মিস হলে শত্রুপক্ষ পালিয়ে যাবে, যা একজন ইন্টেলিজেন্স কমান্ডো কিছুতেই হতে দিতে পারে না। পথের নিশানা আরেকটু ভালো করে পরখ করতেই রণ ধীরে ধীরে হাত বাড়িয়ে নাইট ভিশন ডিভাইস মাথা থেকে টেনে চোখে নামালো। মুহূর্তে সবুজ আলোয় সামনের জঙ্গল, ভেজা পথ আর দূরের জিনিস জীবন্ত হয়ে উঠল। নেশাচর প্রাণীর ন্যায় সেই আলোয় সূক্ষ্ম দৃষ্টিতে রণ খুঁজে চলেছে কিছু। কমান্ডো রিপোর্ট মোতাবেক খাল আর অন্ধকার গুহায় সন্দেহজনক কারোর উপস্থিতি টের পাওয়া গেছে। শুধু তাই নয়, ছোট খালির স্রোতে নৌকা ভাসিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ছোট শিশুগুলোকে, এবং এই পথেই আনা নেয়া করা হয় দামি দামি নেশাদ্রব্য। পরে সময় সুযোগ বুঝে সেগুলো ছড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন জায়গায়। শব্দহীন পায়ে চলতে চলতে রণ খেয়াল করলো বড় ঝোপের আড়ালে কিছু নড়ছে। মুহূর্তে সতর্ক অবস্থান নিল রণ। স্যাটেলাইট টাওয়ারের রণর অবস্থান দেখে যোগাযোগের চেষ্টা চালালো অপারেশন লিডার কর্নেল মেহরাব। সে ফিসফিস করে কিছু বলল, যা ভেসে এলো রণর হ্যাডসেট ডিভাইসে।
কপি প্রসিডিং। নিজের নাইট ভিশন ডিভাইসের সাহায্যে তীক্ষ্ণ নজর তাক করে এক হাতে সাপ্রেসর লাগানো SR-15 কার্বাইন মিলিটারির বন্দুকটি ধরে পজিশন নিল রণ। আরেক হাত দিয়ে সামনের ঝোপ সরিয়ে এগোতে লাগলো। নেটওয়ার্কে এখন কর্নেল মেহরাব রয়েছেন, যে কোনো মুহূর্তেই ফায়ার মোড বদলাতে পারে। অবস্থা বুঝে অর্ডার করবেন তিনি। পাহাড়ের লতা গুল্মের নিচ দিয়ে অজানা কাঁটাযুক্ত ঝোপঝাড় ঠেলে ধীরে ধীরে শব্দহীন এক পা করে এগোতে লাগলো রণ। চারপাশের ঘন কালো অন্ধকার তাকে গিলে খেতে চাইছে। ভয়ানক শব্দে পাখা ঝাপটে উড়ে গেল হুতুম পেঁচা। কাছে কুলে কোথাও ঝর্ণা আছে বোধহয়। পানির কলকল শব্দ স্পষ্ট কানে লাগছে। রণ যেখানে ছায়াটা দেখছিল তার কিছুটা দূরে এসে দাঁড়িয়ে বন্দুক ত্যাগ করলো। কিন্তু এ কি, এখানে কেউ নেই। রণ মনে মনে বলে উঠল, আমার চোখ কখনো ভুল দেখতেই পারে না। ইটস ইম্পসিবল। ডিসকানেক্টেড হলেন মেহরাব। স্যাটেলাইট ক্যামেরায় কিছু ডিটেক্ট হলে তিনি আবারও যোগাযোগ করবেন। রানা বন্দুক নামিয়ে নিজের কান সজাগ করলো। সে চোখ বুজে শ্বাস বন্ধ করে স্থির দাঁড়িয়ে রইল। ঝর্ণার শব্দ, পাখির ডাক সব ছাপিয়ে কানে এসে লাগলো কারো পায়ের নিখুঁত ধ্বনি। কেউ জলের কিনারা ধরে সন্তর্পণে হেঁটে যাচ্ছে। রনার ঠোঁটে চতুরি হাসি ফুটল। একদম লক্ষ্যের কাছাকাছি চলে এসেছে সে। সতর্ক দৃষ্টিতে আশেপাশে খুঁজলেই মিলবে খাজানা। রণ তাৎক্ষণিক চোখ মিলল। পুনরায় নাইট ভিশন ডিভাইসে চোখ রেখে চারপাশে উদ্ভ্রান্ত নজর বোলালো। নাইট ভিশনের তীক্ষ্ণ আলোয় রণ স্পষ্ট দেখল দূরের বাম দিকের পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে যাচ্ছে একটি ছায়া। ছায়াটা কোনো অশরীরী নয়, সে মানুষ, মানুষরূপী অশরীরী। খুব কাছ থেকে লক্ষ্য হারিয়ে গেল ভেবেই রণর দম আটকে এলো। সে ট্যাকটিক্যাল ভ্যাস্টের পকেট থেকে ছোট থার্মাল স্কোপ বের করলো। অতি সূক্ষ্ম হাতে কোনো তাড়াহুড়ো ছাড়াই আস্তে আস্তে সেই স্কোপ বন্দুকে লাগিয়ে তাক করলো পাহাড় বরাবর। বন্দুকের সাথে লাগানো ডিভাইস স্ক্রিনে মুহূর্তে স্পষ্ট হলো শরীরের তাপ চিহ্ন। এটি কোনো জন্তুর নয়, কারণ জন্তু মানুষের মতো দেখতে হয় না। রণ ঠোঁটের কোনোয় বিজয়ী হাসি ফুটে মিলিটারির ভাষায় নরম গলায় স্যাটেলাইট মোবাইলে বলে উঠল, এনিমি অ্যাট 2 o'clock, গ্রিড ইকো 7 কনফার্ম। রণর বলা সাংকেতিক মিলিটারি ভাষার লোকেশন সবাই শুনল। এরপর সকলেই নিজেদের স্থান ছেড়ে এগিয়ে আসার জন্য পা বাড়ালো। রণর লোকেশনে নিজের পজিশন হোল্ড করে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলো রণ। এমন সময় স্যাটেলাইট মোবাইল ভেসে এলো রিনরিনে কান্নারত মিলির স্বর। তুমি বিহনে প্রাণ যাচ্ছে রণ ভাই। এ কেমন মরণ জ্বালায় আমাকে জ্বালিয়ে মারলে তুমি। খুব শীঘ্রই ফিরে এসে সমস্ত কষ্ট মিটিয়ে ভালোবাসায় অবগাহন করাবো লাভবার। যতটা ক্ষত হৃদয়ে তৈরি হচ্ছে তার চাইতে 1000 গুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। অতপর চুমু ছুড়ল রণ। ব্যথিত গলায় জানালো, আলবিদা। ডিসকানেক্ট হলো স্যাটেলাইট ফোন। ভারী শ্বাস ফেলে গাছে হেলান দিয়ে চোখ বুঝল রণ। চোখের সামনে স্পষ্ট দৃশ্যমান হলো মনতার অর্ধনগ্ন পিঠ। রণ ঠুটেলিয়ে হেসে বলে উঠল, এমন মরণে প্রতি মুহূর্তে মরছি আমি, জ্বলছি নিরন্তর দহনে। টানা 2 দিন ভাত না খেয়ে জ্ঞান হারালো মনতা। তার শরীর ঠান্ডা হয়ে ফ্যাকাশে হয়ে উঠল। চোখ মুখ রক্তশূন্য হলো, সেই সাথে শরীর শুকিয়ে কঙ্কাল প্রায়। মেয়ের এহেন অবস্থায় বিভ্রান্ত হয়ে শব্দ করে হাওমা করে কাঁদলেন শায়লা। সৌম্য গাড়িতে করে তাৎক্ষণিক মনতাকে হসপিটালে নিয়ে চলল। সঙ্গে গেল রাহনুমা, শায়লা আর দেওয়ান মির্জা। পুরুষ লোকগুলো বাড়ির বাইরে থাকায় তাদের খবর জানানো হলো না। মনতাকে হসপিটালে নেবার পর কুয়েল চোখ মুখ কুচকে বলে উঠল, প্রেমিকের শোক সইতে পারছো না তাই মরতে বসেছ? এসব যে অভিনয় তা ভালোই বুঝতে পারছি। সিম্প্যাথি আদায়ের ভঙ্গি সব। রুলের নিজেরও গা পিত্তি জ্বলে উঠল। এ বাড়িতে মোটেও থাকতে ইচ্ছে করছে না তার। নেহাত কুয়েলের শরীরটা ভালো না, থেকেই জ্বর আসে। তন্মধ্য বাড়ির অতীব পরহেজগার মানুষগুলোকে দেখলেই রাগের শরীর জ্বলে উঠছে। সেই সাথে মনতাকে নিয়ে সবার মাতামাতি দেখলে গালি দেবার জন্য মুখ চুলকায়। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? এত বড় ঢিঙ্গি মেয়ে, কিন্তু আচরণ যেন 2 বছরের লুলু বাচ্চা। গজগজ করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে এলো রুলি। বাড়িতে কেউ নেই, শ্মশান ঘাটের ন্যায় ফাঁকা পড়ে আছে।
উঠোনের কোণে বসে বসে ঝেমুচ্ছে কুকুর কালো। রুলির মগজে দাও দাও করে আগুন জ্বলল। সে বড় বড় পা ফেলে রান্নাঘরে গিয়ে চুলা ধরালো। পাতিল ভর্তি পানি চুলায় বসিয়ে তাপ বাড়ালো। কয়েক মিনিটের ব্যবধানে পাতিলের পানি ফুটতে লাগলো। মিনিট 10 পর সেই ফুটন্ত গরম পানি চুলা থেকে তুলে নিয়ে উঠোনে এলো রুলি। মনের ইচ্ছে পানি কালুর গায়ে ছুঁড়ে মারা, কিন্তু তার আগেই মন এসে কালুর সামনে দাঁড়ালো। হাঁটু ভাঁজ করে বসে কালুর গলায় মাথায় আদরের স্পর্শ বোলালো। অতঃপর দাঁড়িয়ে ধোঁয়া ওঠা পাতিল সহ রুলিকে দেখে ভ্রুকুটি করে মইন শুধালো, গরম পানি নিয়ে কোথায় যাচ্ছেন আন্টি? মইনের গলায় থতমত খেলো রুলি। কি বলবে না বলবে ভেবে পেল না, কিন্তু নিজের বর্ণচূড়া মুখ মইনকে বুঝতে দিল না। ঠোঁটে মিথ্যা হাসির প্রলেপ লাগিয়ে তাৎক্ষণিক বলে উঠল, কোয়েলের পায়ের ব্যান্ডেজ খুলবো। কিন্তু বাইরে কেন? ওয়াশরুমে তো করতে পারেন। মায়ের মতো অধিক চতুর মইনের কাছে ধরা পড়ার ভয়ে রুলি বলে উঠল, আসলে কি বলো তো বাবা, ঘরে থাকতে থাকতে মেয়েটা অসহ্য হয়ে উঠেছে, এই জন্য বাইরে নিয়ে এলাম, একটু প্রকৃতি দেখবে কি না। রুলিকে এই মোটেও সুবিধার মনে হলো না মইনের কাছে। সে চোখ শুরু করে সন্ধিহান চোখে মুখে বাড়ির ভেতরে ঢুকতে চাইল। আবার কি মনে করে যেন ফিরে এসে কালুকে বলল, চল কালু, আমরা নদীর পাড়ে হেঁটে আসি। বলে কালুর গলার বেল্ট টেনে কালুকে দাঁড় করালো। অতঃপর দুজনে হাঁটতে লাগলো নদীর পথে। প্রথম মিশন ফেল হওয়ায় রুলির রাগ হলো, কিন্তু মনে মনে সে সিদ্ধান্তে অনড় রইল। যতদিন ওই কুকুর না মারতে পারবো ততদিন এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিরে বাবা, এমন মন অসুখে ভুগছিস কেন? কি হয়েছে আমায় খুলে বল তো। হঠাৎ না খাওয়া ভুলে দেবদাসী রূপ নিলি কেন? মনতা উত্তর করল না। রেহনুমা আশেপাশে তাকালেন। আপাতত কেউ নেই এখানে, তাই পরম আদরের মনতার হাত চেপে নরম গলায় শুধালেন, মন মানুষের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? মনতা অল্প মাথা নাড়ালো। রেহনুমা কপাল গোছালেন, তারপর বললেন, তবে খাওয়া পানি ছেড়েছিস কোন শোকে? মনতা এবারও নিশ্চুপ রইল। রেহনুমা আশানুরূপ কোনো উত্তর না পেয়ে তপ্ত শ্বাস ফেললেন। একটু পরে ভেতরে এলেন শায়লা। পেছনে এলেন মনতার বাবা দেওয়ান মির্জা। দেওয়ান মির্জা নাতনির জ্ঞান ফিরেছে দেখে কোনো প্রকার খুশি প্রকাশ করলেন না, শুধু ভারী গলায় বললেন, সবাই বাইরে যাও, আমার নাতনির সঙ্গে আমি একটু সময় কাটাতে চাই। এখানে এত মানুষের আনাগোনা করার কোনো দরকার নেই। মির্জা সাহেবের রাশভারী গলায় সায় জানিয়ে সবাই বাইরে অপেক্ষার জন্য দাঁড়িয়ে রইল। সবাই চলে যেতেই ব্যাডের পাশের চেয়ার টেনে থমথমে মুখে বসলেন দেওয়ান মির্জা। তারপর মনতার পাটকাঠির ন্যায় শুকনো হাতটা নিজের মুঠোয় নিয়ে শুধালেন, দানা পানির সাথে কিসের রাগ দাদুভাই? বৃদ্ধের নরম গলায় গলে পড়ল মনতা। সে হাতে রাজলায় মুখ লুকিয়ে ফুপে কেঁদে উঠল। দেওয়ান মির্জা নিশ্চুপ সে কান্না দেখলেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় বলল, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, মৌনতা সাবেরি? যবে থেকে শুনেছি রণভাই মিশন চলাকালীন পেট ভরে খেতে পারে না, তবে থেকে আমি দানা পানি ছুঁতে পারছি না দাদু ভাই। আমার গলা দিয়ে নামে না কোনো খাবার। আমাকে কোনো প্রশ্ন করো না, দোহাই লাগে তোমার। আমার কাছে কোনো প্রশ্নেরই উত্তর নেই। দেওয়ান মির্জা চুয়ালটা একটু শক্ত করলেন। এরপর বলে উঠলেন, রণ না খেয়েও দিব্যি সুস্থ আছে, তোমার মতো হসপিটালে শয্যা দেয়নি। এসব ছেলে মানুষই বাদ দিয়ে নিজেকে প্রস্তুত করো। মন দেওয়া নেওয়া যখন করেই ফেলেছো, তখন এসবে অভ্যস্ত হওয়াই বুদ্ধিমানের কাজ। না খেয়ে মরে যাওয়া কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না। সে যাবার আগে আমার কাছেই তোমার দায়িত্ব গুছিয়ে দিয়ে গেছে। আমাকে তার কাছে প্রশ্নবিদ্ধ করো না। যথেষ্ট বুড়ো হয়েছি আমি। তার চুট কোলানোর সামর্থ্য তোরাই আছে আমার। মনতা জবাব দিল না। দেওয়ান মির্জা উঠে দাঁড়ালেন। এরপর বললেন, বাড়িতে গিয়ে সব কিছু স্বাভাবিক করে নাও, তোমার জন্যই মঙ্গল। অহেতুক নিজের সাথে সাথে অন্য কেউ হয়রানি করো না। হাসপাতালে দৌড়াতে কারোরই ভালো লাগে না। বলে বাইরে বেরিয়ে গেলেন দেওয়ান মির্জা। এরপর ছেলের সামনে গিয়ে বললেন, ছুটি নেবার ব্যবস্থা করো। তোমার মেয়ের কোনো জটিল রোগ হয়নি, মন অসুখে কাবু করেছে তাকে। বাইরে কোথাও বেড়াতে পাঠাও, দেখবে সব অসুখ সেরে গেছে। বলে লাঠি ভর দিয়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। সাদমান মির্জা বাবার কথায় সায় জানিয়ে সম্মুখে নিয়ে মনতার ছুটির ব্যবস্থা করলেন।
হাসপাতালে একদিন অবজারভেশনে রাখতে চাইলো, কিন্তু কেউ রাজি হলো না। আগত্যা ছুটি দিতে হলো। টানা 10 দিন চন্দ্রঘোনা অরণ্যে দিন রাত্রি কাটানোর পর সকলেই যেন একটু রহস্যের গন্ধ পেল। সেই সাথে পেল শত্রুপক্ষের নিকট হাতছানি, যেই হাতছানি অন্ধকার মারিয়ে আলোতে নিয়ে যাবে তাদের, এবং খুব শীঘ্রই। দিনের আলোতে নিজের সহচরীদের ভেজা মাটিতে বহু মানুষের পায়ের ছাপ ধরে একটা ঝিরির কিনারে গিয়ে দাঁড়ালো রণ এবং তার টিম। পাহাড় বেষ্টিত ঝিরির ঝোপের তলায় একটা নৌকা বাঁধা, ইঞ্জিন চালিত নৌকা। এখানে মানুষ তো দূর, জন্তু জানোয়ারেরও কোনো হদিস নেই। ঝিরির পাশের ঝোপগুলোতে নজর বোলাতে স্পষ্ট বোঝা গেল এখানে হরদম মানুষের যাতায়াত। রীতিমতো যাতায়াতের ফলের পথের রেখা স্পষ্ট হয়েছে। তীক্ষ্ণ চোখে চারপাশে নজর ফেলতে মাটিতে একটা ভাঙা ছোট শিশি খুঁজে পেল রণ। সেটা হাতে নিয়ে নাকের কাছে এনে গন্ধ শুকল রণ। ভেতরে এখনো বিন্দু বিন্দু তরল দেখা যাচ্ছে। লম্বা লম্বা শ্বাস টেনে গন্ধ নিতে রণর এক ভ্রু উঁচু হয়ে উঠল। সেই সাথে ব্রেনের জট খুলল অল্প। এই গন্ধ এর আগেও রণ পেয়েছে, বট গাছের নিচে পড়ে থাকা $1/2। রণর হঠাৎই মন বলে উঠল, ডলার ঘটনার সাথে ঘটনার সংযোগ আছে, ঘটনার বিস্তৃতি বৃহৎ নেটওয়ার্ক জুড়ে। মাটি থেকে উঠে দাঁড়িয়ে গলায় ঝুলানো দূরবীন দিয়ে চারপাশে দৃষ্টি বোলালো রণ। কোনো মানুষ তো দূর, একটা পক্ষী কুলও দেখা যাচ্ছে না। রণ সবাইকে হুঁশিয়ারি রেখে একাকী ঝিরির পাশের পথ ধরে হাঁটতে লাগলো। ক্যাপ্টেন রাশেদ অনুরোধ করলেন, মেজর রন, এখানে প্রতি মুহূর্তে বিপদ উৎপেতে আছে। এখানে একা চলাচল যথেষ্ট রিস্কি। আমরাও আছি আপনার সাথে। নো। বলে হাতে মিলিটারির ফ্রিজ সাইন দেখালো রণ। তারপর বন্দুক তাক করে সামনে হাঁটতে লাগলো। চলতে চলতে পায়ের নিচে কিছুর মচমচের শব্দে দাঁড়িয়ে গেল রণ। আশেপাশে সতর্ক নজর বুলিয়ে পাশ সরে নিচে তাকাতে একটা কাগজে মোড়ানো চকলেট কুড়িয়ে পেল। চকলেট হাতে নিয়ে আরও কিছু দূর এগোতেই আরেকটি চকলেট পেল রণ। রণর ইন্টেলিজেন্স ব্রেন মুহূর্তেই জানান দিল কোনো বাচ্চা পথের নিশানা রেখে গেছে এখানে। রণ হাতের ইশারায় বাকি টিম মেম্বারদের নিজের সাথে আসার সিগন্যাল দিল। ধীর পায়ে কমান্ডো স্টাইলে এগোতে লাগলো সকলে। যেতে যেতে আরও 3টে চকলেট পেল রণ। সেগুলো নিজের প্যান্টের পকেটে রেখে সামনে এগিয়ে গেল। এখানে পথ শেষ হয়েছে। সামনে বিশাল ঝোপওয়ালা জঙ্গল। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ক্যাপ্টেন রাশেদ বলে উঠল, এখানে এসে পথ ফুরিয়েছে মেজর, তাহলে বাকি পথ কোথায়? ঠোঁটে আঙ্গুল দিয়ে হুশ বলে রাশেদকে চুপ করে দিল রণ। অতপর এগিয়ে গেল সেই ঝোপের মধ্যে। ঝোপ ঠেলে ভেতরে ঢুকতেই মাটির নিচে ফাঁপা অনুভূত হলো। উপস্থিত এক সোলজার এক হাঁটু গেড়ে বসে মাটিতে ঠকঠক করলো। তাতে স্পষ্ট বোঝা গেল ভেতরে পুরোটাই ফাঁপা। একজন কমান্ডো ভ্রু শুরু করে শুধালো, ভেতরে ঢুকে দেখব? নো, এখনই না, হাতে যথেষ্ট সময় রয়েছে। বলে চারপাশে আরেকটু নজর বোলালো। কিছুটা দূরে উঁচু এক পাহাড়। রণ আঙ্গুল নির্দেশ দিয়ে বলে উঠল, আজ রাতে ওই পাহাড়ে অবস্থান নেব আমরা। ওখান থেকে এখানে স্পষ্ট নজর রাখা যাবে। বলে পূর্বের পথ ধরে ফেরত এসে ঝোপঝাড় নিঙ্গে সেই পাহাড়ের দিকে অগ্রসর হলো সকলে। আপাতত ওটাই সেফ জোন। নিজ ঘরে বসে বসে অঙ্ক বই নড়াচড়া করছে মনতা। বইয়ের পাতা জুড়ে রণর নাম লিখে রেখেছে সে। এটা তার মনের এক ধরনের আনন্দ। সে আনন্দে জল ঢেলে কোয়েল এলো সেখানে। এসে মনতার বিছানায় বসলো। কোয়েলকে দেখেই বই বন্ধ করে ইংরেজি বই খুলল মনতা। এরপর কোনো বাক্য ব্যয় না করে মনে মনে পড়তে লাগলো। মনতার পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো কোয়েল। অতপর বলল, তা কি করে ফাঁসালে রণ ভাইয়াকে, রূপে না গুণে? কথাটা বিচ্ছিরি লাগলো মনতার কাছে। সে চোখ মুখ কুচকে মাথা নিচু করে বসে রইল। কোয়েলের কথার জবাব দেবার প্রয়োজন মনে করলো না। কিন্তু কোয়েল নাছুরবান্দা। সে ঠোঁটে চতুরতার হাসি মেখে বলল, তা কি কি গুণ আছে তোমার? আমায়ও একটু বলো, আমিও ট্রাই মারি, যদি পড়ে যায়। তুমি সীমা অতিক্রম করে কথা বলছো কোয়েল আপু। বয়সে তোমার অনেক ছোট আমি, অথচ তুমি বিশ্রী রকমের হিংসাত্মক আচরণ জুড়েছ আমার সাথে। আর রণ ভাইকে আমি পটাতে যাইনি, সে এসেছে আমার কাছে। কোয়েল ভাবলে শাসলো, বলল, ছোটবেলায় দেখতাম হরদম গালে চড়াতো তোমাকে। তুমি তার 2 চোখের বিষ ছিলে, তা হঠাৎ বিষ মধু হলো কি করে? আর এমন নাওয়া খাওয়া ছেড়ে বিছানা ধরেছ, ঘটনাটা কি? খেয়ে দিয়ে চলে গেছে নাকি?
মনতা এবার চিৎকার করে বলে উঠল, একটা নোংরা কথা বললে আমি ভুলে যাব তুমি এই বাড়ির মেহমান। তোমার মতো আমাকেও সস্তা ভেবে ভুল করছো তুমি। যৌবন দেখিয়ে যদি কাউকে ভালোবাসায় বশ করা যেত, তবে তোমার প্রেমে মুখ থুবড়ে সবার আগে পড়তো রণভাই। সবই তো খুলে দিয়েছিলে, তবু তো তাকিয়েও দেখলো না। এক চোর দিয়ে দাঁত ফেলে দেবো নষ্ট মেয়ে কোথাকার। মনতা টেবিল ছেড়ে কোয়েলের সামনে সে নাক ফুলিয়ে বলল। মেরে দেখাও দেখি, মারো। কোয়েল ভ্যাবাচাকা খেলো। মনতাকে যতটা দুর্বল আর সহজ ভেবেছিল, সে মেয়েটা ততটাও বোকা নয়। কোয়েল ভুল সময় ভুল অ্যাকশন নিয়ে ফেলেছে। মনতা চোখ রাঙিয়ে কোয়েলকে বলে উঠল, সামান্য আমার জামা নষ্ট করার অপরাধে রণভাই কালোকে দিয়ে সকলের সামনে নগ্ন করে ছেড়েছে তোমায়। আমাকে ছুলে কি করবে তুমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। সেদিন রণভাইকে অনুরোধ করে কালোর থেকে তোমাকে আমিই বাঁচিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে বড় ভুল করেছি। তোমার আরও শাস্তি প্রাপ্য ছিল। বলেই হনহন করে বাইরে বেরিয়ে গেল মনতা। এদিকে সেদিনের ভয়াবহ ঘটনা মনে পড়তেই শিউরে উঠল কোয়েল। রণ এভাবে প্রতিশোধ নিয়েছে তার উপর, এটা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। মন মানতে চাইছে না। কোয়েল বিড়বিড় করে আওড়ালো, এটা কি সেই রণভাই যে আমাকে অতি আদরে মাথায় তুলে নাচতো? ব্যবসায়িক খাতাপত্র নেড়ে বসার ঘরে বসে বসে কাজ করছেন আদনান মির্জা। পাশে রেহনুমা বসে আছেন। এমন সময় সেখানে এলো রুলি। রুলিকে দেখে আদনান মির্জা অল্প হাসলেন, এরপর আদর করে বললেন, বসো রুলি। রুলি একটা সোফায় আয়েশ করে বসে বলে উঠল, একটা কথা বলতে চাই দুলা ভাই। খাতা কলমে নজর নিবদ্ধ রেখে আদনান মির্জা বললেন, বলো কি বলতে চাও শালিকা। রুলি ইতস্তত না করে বলে উঠল, এবার রণ ফিরলেই কোয়েলের সাথে রণর বিয়েটা দিয়ে দিতে চাই। আশেপাশে মানুষের নজর ভালো লাগছে না আমার কাছে। কখন কে কার মেয়ে লেলিয়ে দিয়ে ছেলের জীবন নষ্ট করে বলা যায় না। তাই বলছিলাম রণ যদি এর মধ্যে ফোন করে তার সাথে কথা বলে আংটি পরিয়ে রাখতে। কথাগুলো বলতে বলতে শায়লার পানে তাকালো রুলি। ডাইনিং টেবিলে বিকেলের নাস্তা রেডি করছে সে, আর চোখে রুলিকে এক পলক দেখলো শায়লা। অতঃপর মুখের উপর জবাব দিল, আমাদের ছেলে দুধের বাচ্চা নয় রুলি আপা। নিজের ভালো মন্দ বোঝার যথেষ্ট বোধ বুদ্ধি আছে তার। কেউ যদি মেয়ে লেলিও দিয়ে থাকে, তবে সেটা পৃথিবী উল্টে গেলেও গ্রহণ করবে না সে, কারণ মনের উপর কারো জোর চলে না। এমন সময় সেখানে দেওয়ান মির্জা এসে দাঁড়ালেন। এরপর কঠিন গলায় বললেন, শার্ট প্যান্ট আর ভেল্লাপানা পোশাকে চলাফেরা করা কেউ মির্জা বাড়ির বউ হবার যোগ্যতা রাখে না। মির্জা বংশের ছেলেরা খোলা খাবারে মুখ দেয় না। সস্তা বিকিয়ে দেওয়া জিনিস তারা পায়ে মাখিয়ে চলে। দেওয়ান মির্জার কথাখানা বৃহৎ ড্রয়িং রুমে আলোড়ন তুলল। সেই সাথে বজ্রপাতের ন্যায় আঘাত হানল রুলির মুখের উপর। আদনান মির্জা কাজ ফেলে নিজের বাবার কঠিন গম্ভীর মুখের পানে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মুখের সমস্ত ভাষা যেন কোথায় গায়েব হলো। রাহনুমা কিছুটা লজ্জিত হলেন, যেন অপমান তার মাথা কাটা গেল। কিন্তু ঠোঁট টিপে হেসে চামেলি বলে উঠল, দুধ চা আনি ম্যানেজার, আপনার গলাটা শুকাই গেছে তো। দেওয়ান মির্জা দাম্ভিক চলনে সোফায় বসতে বসতে রাহনুমার উদ্দেশ্যে বললেন, কোন সংস্কারে ছেলেকে মানুষ করেছো তা নিশ্চয়ই ভুলে যাওনি রেনুমা। আজ পর্যন্ত শাড়ি সেলোয়ার কামিজ ছাড়া কোনো খোলামেলার শহরে পোশাক এ বাড়ির বউ ছেলে মেয়েরা পরেনি। সেখানে এমন লাল চুল ওলা বউ কি করে তোমার ছেলের জন্য পছন্দ করতে চাও তুমি? চুপ করে না থেকে জবাব দাও আমায়। রাহনুমা মাথায় ঘুমটাটা আর একটু ভালো করে টেনে সম্মানের সহিত বলে উঠল, আপনার নাতির মত ছাড়া আমি কিছুই করব না আব্বা। নাতির মতের আগে আমার মত নিতে হবে তোমাদের রেনুমা। আদনান মির্জা ইতস্তত গলায় বলে উঠলেন, আব্বা যুগ পাল্টাচ্ছে, আপনি তো হাইপার হবেন না। নিজের লাঠি ছেলের মুখের সামনে উঁচিয়ে বৃদ্ধ বলে উঠল, আমাকে যুগ বুঝাতে এসো না। সভ্যভদ্র পুরুষ যুগের সাথে তাল মিলিয়ে জীবনসঙ্গী নির্বাচন করে না। আর তোমার ছেলে নিশ্চয়ই চাইবে না তার বউয়ের পেট নাভি গলা তার আগে অন্য কেউ দেখে মজা লুটুক। আদনান মির্জা মাথা নিচু করে চুপ করে রইল। করিডোরে দাঁড়িয়ে তাচ্ছিল্য হাসল মনতা। রুলের পাশে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে কোয়েল। ঠোঁটের কোণে কপট হাসি ফুটে মনতা নেমে এলো সিঁড়ি ধরে। এরপর কোয়েলের সম্মুখ বরাবর সোফায় বসে হালি করে বলে উঠল, রণ ভাইয়ের বউ হতে হলে চুলগুলো
কালো করে বোরকা পরার অভ্যাস করতে হবে তোমাকে কোয়েল আপু। মাছি পরা খোলা জিনিস রন্ধায় ঘৃণা করে, যেমন তেমন ঘৃণা না, একদম ডায়রিয়া যুক্ত পাতলা পায়খানার মতো ঘৃণা। চাঁদহীন মেঘ যুক্ত খুটখুটে আমানসা ভ্যাবসা গরমে প্রাণীকুল হাঁসফাঁস করছে, যেন বাতাসের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়েছে। থেকে থেকে বিদ্যুৎ চমকের দমকে মনে হচ্ছে বৃষ্টি হবে। সে বৃষ্টি কারোর জন্য স্বস্তির, আবার কারোর জন্য ভোগান্তির। লোক সমাগমের শহর ছেড়ে বেশ দূরে জঙ্গলের কাছে পরিত্যক্ত একটি গুদাম ঘর। পূর্বে এটি পাটকল হিসেবে ব্যবহৃত হতো, তখন এখানে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। কালের বিবর্তনে হঠাৎই অজানা কারণে বন্ধ হয়ে যায় সেই পাটকল। লোকমুখে শোনা যায় এক রাতের ব্যবধানে এখানে খুন হয় 11 জন কারখানা শ্রমিকের। তারপর পুলিশি তদন্ত হলেও মিলেনি কিছু। খুনি বড্ড শিয়ানা, একটা প্রমাণ তো দূর, ড্যাড বডির শরীরের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রেখে যায়নি। মানুষ ভয়ের চোটে ধীরে ধীরে এই কারখানায় যাতায়াত বন্ধ করে দেয়। একসময় মানুষের চলাচল হাসি ঠাট্টায় মুখরিত পাটকল ভূতের বাড়ির ন্যায় স্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এখানে আসা যাওয়ার রাস্তা। সেই সাথে প্রকৃতি দখল করে নেয় পুরো কারখানার এরিয়া। সাধারণ মানুষেরও কোনো লেনদেন নেই এই পাটকলের সাথে। সেই সুযোগে লুফে নিয়েছে কিছু স্বার্থ অন্বেষী মানুষরূপী অমানুষ, যারা ভূত প্রেত এমনকি শয়তানের চাইতেও ভয়ঙ্কর। ধীরে ধীরে প্রকৃতির রূপ হিংস্র হলো। জোরে জোরে মেঘ গর্জে চলেছে, সে সাথে বইছে ভারী বাতাস। মেঘের গর্জনের সাথে পাল্লা দিয়ে হঠাৎ শস্য বাতাসে ভেসে এলো ছোট শিশুর নীরব কষ্টযুক্ত কান্না। ভালো করে কান পাতলে স্পষ্ট হয় সেই করুণ আর্তনাদ। বৃহৎ গুদাম ঘরের মেঝেতে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে ছোট ছোট শিশু বাচ্চাকে, গণনার হিসেবে 100-র উপরে। শিশুগুলোর বয়স 5 থেকে 7-এর ঘরে। প্রত্যেকের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কেউ কেউ কেঁদে কেটে একাকার, আবার কেউ কেউ খিদের যন্ত্রণায় কাতরাচ্ছে। কান্না করার শক্তিটুকু তার মধ্যে অবশিষ্ট নেই। এত কিছুর ভেতরে সবার মধ্যে বসে আছে একটা 7 বছরের বাচ্চা। নাম তার আন্দ্রেই। চাকমা সম্প্রদায়ের মানুষ সে। তার স্বচ্ছ চোখ দুটোতে না আছে ভয়, না আছে কান্নার ছাপ। এই ঘর বন্দি অন্ধকার পরিস্থিতিও যেন তাকে ভীত করতে পারছে না সামান্য। সকলের কান্নারত চোখ মুখ দেখে ছেলেটি কম্পিত শ্বাস ফেলল। তারপর নিজের হাতের মুঠোয় নজর দিল। হাতে এখনও গতকালের কেনা চকলেটগুলো খাওয়ার সৌভাগ্য হয়নি তার। তার আগে কেউ অজ্ঞান করে তুলে নিয়ে এসেছে তাকে। যখন জ্ঞান ফিরেছে তখন যে ভয়ানক অপরিচিত অরণ্যে। জায়গাটা আন্দ্রেই চিনে না, কিন্তু তার স্বচ্ছ চোখ পরিচিত এক জিনিস দেখে ফেলেছে। এই অপরিচিত অরণ্যে আন্দ্রে জানে ওই সবুজ পোশাকের মানুষের পরিচয়। তার বাবার সাথে গভীর অরণ্যের ঝিরিতে কাকড়া খুঁজতে গিয়ে বহুবার এমন অদ্ভুত মানবের দেখা পেয়েছে সে। উৎসুক চোখ মুখে তার বাবার কাছে ওই মানবগুলোর পরিচয় জানতে চাইলে তার বাবা হেসে জবাব দিয়েছে, তারা আমাদের রক্ষক। পাহাড়ে ঘুরে বেড়ানোর ভয়ানক রাক্ষসের হাত থেকে এরাই আমাদের বাঁচিয়ে রাখে। যদি তুমি কোনো দিন হারিয়ে যাও তবে ওই অদ্ভুত মানুষ তোমাকে খুঁজে ঠিক বাড়ি নিয়ে আসবে। যদি কোনো নিশানা না থাকে তবেও কি পারবে আবা? পারবে, কিন্তু তোমার কাছে যদি নিশানা দেওয়ার মতো কিছু থাকে তবে তুমি নিশানা রেখে যেও, তাদের সুবিধা হবে। আন্দ্রের সরল মন বলল ওই অদ্ভুত জঙ্গলি মানব তাকে বাঁচাতে আসবে, কারণ আন্দ্রে নিশানা রেখে এসেছে। কিন্তু পরক্ষণেই আন্দ্রের মনে হলো, আমাদের যখন সন্তপনে এখানে ধরে আনা হচ্ছিল তখন মানুষটা গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। ঘুম ভেঙে যদি সে অন্য কোথাও চলে যায়, যদি এই পথে না আসে। এবার আন্দ্রের ভয় হলো। বাড়িতে তার মা আর তার বাবা নিশ্চিত তার জন্য কান্না করছে। বাবার সাথে সারাদিন কাঁকড়ার শামুক কুড়িয়ে বাজারে বিক্রি করে তারা বাপ ছেলে। আন্দ্রেকে ছাড়া কাঁকড়ার শামুক কুড়াতে নিশ্চিত কষ্ট হচ্ছে তার বাবার। বাজারে একদিন কাঁকড়া বিক্রি করতে না পারলে পেটে দানা পানি পড়ে না। সেখানে 2 দিন ধরে আন্দ্রে বন্দি এখানে। তার বাবা মা কি তবে না খেয়ে কেঁদে বুক ভাসাচ্ছে। গুদাম ঘরের বাইরে ছোট আরেকটা ঘর, এখানে পাটকলের ম্যানেজার ঘুমাতেন। আজ এই ঘর ফাঁকা, শুধু ম্যানেজারের ভাঙা লোহার মরিচা ধরা খাটটা অনাদরে পড়ে রয়েছে। সেই ভাঙা খাটে হেলান দিয়ে বসলো অজ্ঞাত এক ব্যক্তি। কালো পোশাকে আবৃত থাকার কারণে তার চেহারা বা বয়স কিচ্ছু বোঝা যাচ্ছে না, তবে ভারী গম্ভীর ঠান্ডা গলায়
মনে হচ্ছে সে যৌবন বয়সী পুক্ত সামর্থ্য পুরুষ। আগন্তুক চোখ বুজে কিছু ভাবছে। এমন সময় ভেতরে এলো এক সমবয়সী লোক। এসে মাথা নিচু করে ইতস্তত গলায় বলল, হারিয়ে যাওয়া ডলারের বাকি অংশ কোথাও নেই মালিক। অনেক খুঁজেছি, আমার মনে হয় ওটা সেই বটতলায় হারায়নি, ওটা অন্য কোথাও পড়েছে। মাঝ বয়সী মানুষটার কথা পছন্দ হলো না আগন্তুকের। সে কোমরে গুজে রাখা বন্দুক বের করে দয়ামাহীন গুলি চালিয়ে দিল মানুষটার বুকে। মুহূর্তে চিত হয়ে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো সে। তারপর গঙ্গিয়ে কিছু বলতে চাইল, পারল না। মৃত দূত সে নিয়ে গেল তার প্রাণ। বিদ্যুৎ চমকের আলো দৃশ্যমান হলো প্রাণহীন দেহটা। আগন্তুক সে নিষ্প্রাণ দেহের পানে তাকিয়ে তাচ্ছিল গলায় বলে উঠল, এমনভাবে বলছে যেন 2 টাকার ছেঁড়া নোট। কথাটি বলেই উঠে দাঁড়ালো আগন্তুক। এরপর হন হন করে বাইরে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটে লম্বা টান দিয়ে দাঁড়িয়ে রইল বাচ্চা ভর্তি গুদাম ঘরের দিকে। হারিয়ে যাওয়া অর্থ ডলার ছাড়া বাচ্চাগুলোকে বিদেশে পাঠাতে পারবে না সে। ওই ডলারে যে নম্বর দেওয়া আছে তার সাথে বাকি ডলারের নম্বর মেলাতে হবে, নয়তো ক্যান্সেল হবে সমস্ত ডিল, সাথে প্রাণ যাবে বেঘুরে। এবার বিল্লাল নামক ছেলেটির উপর চরম ক্রোধ জন্মালো আগন্তুকের। ছেলেটি সেদিন পথের মাঝখানে বা হাত না ঢুকালে এত কিছু হতোই না। মৃতৃষ্ণায় সিগারেট ফেলে দিয়ে আগন্তুক ডেকে উঠল। সেলিম। মুহূর্তেই দৌড়ে এলো সেলিম নামক এক যুবক। আগন্তুক হিসহিস করে বলে উঠল, ভোর আবার আগেই বাচ্চাগুলোকে পতেঙ্গা পৌঁছে দে। জাহাজে তুলে দুবাই পাঠাবো এদের। বেশি দেরি হলে রিস্ক হয়ে যাবে। থানা পুলিশ সামলানো গেলেও শহরের বাচ্চা মিলিটারিগুলোকে সামলানো যাচ্ছে না, একদম হাত ধুয়ে পিছিয়ে লেগেছে। বলে এই গোদাম ঘরে ঢুকলো। ঢুকে দেখতে পেল বাচ্চাগুলো হাওমাও করে কাঁদছে। বাচ্চাদের কান্নায় আগন্তুকের মনে পৈশাচিক আনন্দ হলো, মনে খুশি অনুভূত হলো। চোখ বুজে নীরব হয়ে সে কান্না শুনে হাতের বন্দুক দিয়ে ফাঁকা গুলি করে বাচ্চাগুলোকে আরেকটু ভয় দেখালো সে। বন্দুকের গুলির শব্দ আর বজ্রপাতের মতো শব্দে বাচ্চাগুলো ডুকরে চিৎকার শুরু করলো। বাচ্চাদের কান্নার শব্দে কেটকেটে হাসলো আগন্তুক, কিন্তু সেই হাসি মুহূর্তেই ক্রোধে রূপান্তরিত হলো। দাঁতে দাঁত চেপে আগন্তুক বাচ্চাদের ভিড় সরিয়ে আন্দ্রের সামনে এসে হাঁটু মুড়ে বসলো। তারপর বন্দুক কপালে ছুঁয়ে বলে উঠল, কাঁদছিস না কেন? আমাকে দেখে ভয় করছে না তোর? আন্দ্রে নির্ভয়ে মাথা তুলল। তারপর বলল, তোমাকে দেখে আমার মোটেও ভয় করছে না। কেন? কারণ সে আছে। মুহূর্তে সপাটে চট পড়ল আন্দ্রের গালে। গাল চেপে রক্তচক্ষু নিয়ে শক্ত আসনে বসে রইল আন্দ্রেই। 1 ফোঁটা জল গড়াতে দিল না চোখ থেকে। সে লাল পাহাড়ের মানুষ, তার শরীর মন 2 পাহাড়ের মাটির মতো শক্ত। যার জন্ম বেড়ে ওঠা সংগ্রামের মধ্যেও সে কেন সামান্য এক রাক্ষসের ভয়ে ভীত হয়ে কাঁদবে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পাহাড় বড্ড ঝুঁকির জায়গা, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। রনর রাশেদ সেই ঝুঁক টার্গেট করে বুকে ভর দিয়ে শুয়ে আছে। দৃষ্টি বন্দুকের স্কোপে। বর্ষণ ধারায় বুকের নিচের মাটি ধুয়ে যাচ্ছে। এর জন্য বারবার পজিশন চেঞ্জ করতে হচ্ছে। রন আর রাশেদকে কভার করছে 2 জন সোলজার। স্যাটেলাইট হ্যাডসেট ডিভাইসে বারবার বার্তা পাঠাচ্ছে কর্নেল মেহরাব। স্কোপে দৃষ্টি রেখে রাশেদ বলে উঠল, আদৌ এখানে কিছু আছে? এতক্ষণ ধরে বসে আছি, কোনো মানুষের আনাগোনা নেই। রন উঠে দাঁড়ালো। এরপর রাশেদকে বলল, তুমি নিচে নেমে এসো রাশেদ, বাকিরা এখানেই পজিশন নিক। আমি ঝোপের ওই পাতাল সারফেসে নামবো। ভেতরে তো কেউ থাকতেও পারে, একা রিস্ক হয়ে যাবে আপনার জন্য। আমরাও যাই। এমন রিস্কি জায়গায় আমার ঢোকার অভ্যেস আছে রাশেদ। তুমি ঝোপের বাইরে পজিশন নাও, চলো। ধীরে ধীরে পাহাড় বেয়ে নেমে এলো রন আর রাশেদ। বৃষ্টির জল উপেক্ষা করে তাদের পদচ্ছাপ শোনা গেল না। নাইট ভিশনের তীক্ষ্ণ সবুজ আলোয় সন্তর্পণে ঝোপের কাছে এলো রন। এরপর নিচে নামার আগে রাশেদকে বলে উঠল, আমি নামতেই যেমন ছিল উপরের শাটারগুলো ঠিক তেমন করেই বসিয়ে রাখবে। বলে শব্দহীন ধীরে ধীরে সরালো কাঠের পাটাতন। এরপর নিচের সিঁড়ি ধরে নেমে গেল সাবধানে। ভেতরে ঢুকে মাথা ঘুরে গেল রনর। নিচে বৃহৎ জায়গা, সেই জায়গা জুড়ে বিভিন্ন জিনিস দিয়ে ভর্তি কার্টুন আর নেশাদ্রব্যের ছড়াছড়ি। আর একটু ভালো করে নজর দিতে চোখে পড়ল সুড়ঙ্গের ন্যায় পথ। রন সাবধানে হেঁটে হেঁটে সেই সুড়ঙ্গ দিয়ে চলতে লাগলো। মিনিট 10 হাঁটার পর তার মনে হলো এখানে আরও বিস্তর সুড়ঙ্গ পথ আছে।
তাই নিজের স্যাটেলাইট ফোন কানেক্ট করে বলে উঠল। ফলো মি। মুহূর্তেই পাহাড় থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নামলো সোলজার দুটো, সেই সাথে পাটাতন সরালো রাশেদ। সোলজার দুজন আগে ঢুকলো, এরপর রাশেদ ঢুকে পাটাতন পূর্বের ন্যায় টেনে টেনে বসালো। অতঃপর ছুটলো দৌড়ে। টানা 1 ঘন্টা হাঁটার পর সুড়ঙ্গ পথ শেষ হলো। যেখানে সুড়ঙ্গ শেষ হলো সেখানে এসে রণ বলে উঠল। স্যার, আমাদের অবস্থান ট্রেস করুন। এই মুহূর্তে আমরা কোথায় আছি? কয়েক সেকেন্ডের ব্যবধানেই মেহরাব জানালো। এটা চন্দ্রকোনা ইন্ডাস্ট্রিয়াল হাইওয়ে রোডের আশেপাশে। পাশে একটা পরিত্যক্ত পাটকল আছে। আগে ব্যবহৃত হতো, কিন্তু দীর্ঘ বছর ধরে একদম পরিত্যক্ত। এখানে কোনো গাড়ি থামে না, কারণ চারপাশে শুধু পাহাড়ি জঙ্গল। আশেপাশে কোনো বাড়িঘরের উপস্থিত নেই। এই রাস্তায় সবসময় মালবাহী কন্টেইনার, কার্গো, ট্রাক চলাফেরা করে। আর কিছু জানতে চাইল না রণ। মুহূর্তে চোখের সামনে সব স্পষ্ট ফুটে উঠল। লাইন ডিসকানেক্ট করে রণ নিকটস্থ আর্মি ক্যাম্পে ওয়াকি টকিতে যোগাযোগ করলো। পয়েন্ট 07-এ এসে চারপাশ ঘেরাও করা হোক। সন্দেহজনক কাউকে দেখলেই সরাসরি শ্যুট করার অর্ডার দেয়া হলো। মাঝরাতের দিকে বৃষ্টি থেমে গেল, কিন্তু এখনও এক নাগারে বিদ্যুৎ চমকে যাচ্ছে। মনে হচ্ছে ভোরের দিকে আবারও বৃষ্টি হবে। হাইওয়ের পাশের জঙ্গলটাতে ঘাপটি মেরে বসে আছে কমান্ডো টিম। তাদের পোশাক ভিজে জবুথবু অবস্থা। ভেজা পোশাক শরীরে কাঁপন তুলেছে, কিন্তু শক্তপোক্ত অফিসারগুলো সেই কাঁপাকাঁপিকে বিশেষ পাত্তা দিল না। শুকুনে চোখে চারপাশে গভীর নজর বুলিয়ে কানে সংযুক্ত হেডসেট ডিভাইসের মাধ্যমে রাশেদ ফিসফিস করে বলে উঠল। হিউম্যান ডিঅ্যাক্টিভ। রাশেদের কথায় সকলে সতর্ক পজিশন নিল। সেই সাথে মাটিতে হামাগুড়ি দিয়ে শুয়ে স্ট্যান্ডের উপর বন্দুক রেখে গুহায় প্রবেশের মুখের দিকে উৎ পেতে রইল। ধীরে ধীরে সুরঙ্গের পাটাতন খুলে বেরিয়ে এলো এক মাঝবয়সী লোক, যে চারপাশে টর্চ লাইটের আলো ফেলল। বিশেষ পোশাকে আবৃত কমান্ডোরদের শনাক্ত করতে পারল না সেই লাইটের আলো। কমান্ডো এগুলো ঘাস লতা পাতার সঙ্গে মিশে রইল। এরপর বেরিয়ে এলো আরেকজন, তার মাথায় দুটো কার্টুন। মাঝবয়সী লোকটাকে অনুসরণ করে চলতে চলতে সেই ছেলেটি বলে উঠল। রাত পোহানোর আগে কি মালগুলো জাহাজে পৌঁছাতে পারবো সাহেব? মাঝবয়সী লোকটা কিছুটা ভাবুক হয়ে জবাব দিল। আলবাত পারবো। দেখেছিস কেমন মুষলধারে বৃষ্টি হয়েছে। রাস্তায় আজ ট্রাক কার্গো কম চলবে। ফাঁকা হাইওয়ে ধরে সহজেই পতেঙ্গা বন্দরে পৌঁছানো যাবে। তাদের কথার মধ্যেই দুটো কন্টেইনার এসে দাঁড়ালো হাইওয়েতে। পুরো হাইওয়ে ফাঁকা, কোনো গাড়ি চলছে না। ধীরে ধীরে সুড়ঙ্গ ধরে নেমে এলো আরও জন 20 মানুষ। সকলের মাথায় বড় বড় কার্টুন। রানো স্যাটেলাইট ফোনে কর্নেল মেহরাবকে কানেক্ট করে বলে উঠল। ফরেস্ট লিংক রোড বন্ধ করে দেয়া হোক। আর্মির টহলে রাস্তার 2 মাথাতেই চেকপোস্ট বসানো হোক। কোনো গাড়ি যেন 2 ঘন্টার মধ্যে এই রোডে আসতে না পারে। এখানে মানুষের সংখ্যা বেশি, এক্সট্রা ফোর্স পাঠানোর অনুরোধ করা হলো। ডু ইউ কপি দ্যাট? ডিসকানেক্ট হলো লাইন। সকলেই দ্রুততার সহিত কন্টেনারে বক্সগুলো ভরতে লাগলো। এরপর পূর্ণ উদ্যমে আবারও সুড়ঙ্গে প্রবেশ করলো। শ্রমিকগুলো সরতে সোলজার দুজন জঙ্গল থেকে বেরিয়ে কন্টেনারের দিকে দৌড়ে গেল এবং কিছু ঢাল করবার আগেই মুখ চেপে ঘাড় মোটকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলে টেনে নিয়ে গেল। মিনিট 5 না গড়াতেই ড্রাইভারের পোশাক নিজেদের গায়ে জুড়ে কোমরে মিলিটারির গান গুজে পেঁচিয়ে মুখ বেঁধে রাখলো। ঘণ্টাখানিক না গড়াতেই শ্রমিকগুলো আরও বক্স নিয়ে কন্টেনারে তুলল। তারপর মাঝবয়সী সেই লোক সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। সামনের কন্টেনারের ড্রাইভারের হাতে একটি সোনালি রঙের কয়েন দিয়ে বলে উঠল। পতেঙ্গা পৌঁছাতেই একজন পুলিশ অফিসার এগিয়ে আসবে। তাকে এই কয়েন দিবে, বাকি ব্যবস্থা সেই করবে। বলতে না বলতে গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। এরপর স্পিড বাড়িয়ে ছুটল। একা দাঁড়িয়ে রইল মাঝবয়সী লোকটি। সে সুড়ঙ্গের মুখ ভালো করে আটকানোর জন্য হাঁটু মুড়ে বসল। এমন সময় 2 পাশ থেকে রণ আর রাশেদ বন্দুক তাক করে বলে উঠল। ইউ আর কামিং উইথ আস। আকস্মিক মানব কণ্ঠে হাঁকচকে উঠল মাঝবয়সী লোকটি। সে সাথে আর্মি ক্যাম্পের টিম এসে ঘিরে ফেলল সুড়ঙ্গের চারপাশ। রণ সে আর্মিদের উদ্দেশ্যে বলে উঠল। পুরো সুড়ঙ্গ সিজ করে দাও। ভেতরে 20 জনের মতো মানুষ আছে। সবাইকে ক্যাম্পে নিয়ে চলো। যতক্ষণ মুখ না খুলবে বিভিন্ন টর্চার চালাবে, প্রাণ যাতে না যায়।
মাঝবয়সী লোকটাকে টেনে হিচড়ে নিয়ে গেল দুজন আর্মি। চিৎকার করে সাহায্য চাইতে চাইল লোকটি, কিন্তু তার আগেই হাত বেঁধে মুখে কালো কাপড় বেঁধে দেওয়া হলো। এদিকে সোলজার দুজন নিকটস্থ ক্যাম্পে সমস্ত বক্স আনলোড করে খালি কন্টেইনার নিয়ে ছুটল পতেঙ্গার উদ্দেশ্যে। কোন পুলিশ অফিসার এসবে যুক্ত আছে তাকে অ্যারেস্ট করা চাই আগে। ক্যাম্পেইন জিজ্ঞাসাবাদের জন্য ফাঁকা একটি ঘরে চেয়ারে হাত পা বেঁধে বসানো হলো লোকটিকে। এমন সময় তার ফোন বেজে উঠল। উপস্থিত আর্মি টিম নিজেদের বন্দুক তার দিকে তাক করে টেনে মুখের কাপড় সরিয়ে শক্ত হুমকিতে বলল। নিজের চারপাশে অগণিত বন্দুক দেখে ঘাবড়ে গেল লোকটি। একজন অফিসার ফোন রিসিভ করে লাউডস্পিকার অন করলো। ফোন রিসিভ হতে ওপাশ থেকে ভেসে এলো, কন্টেনারে মাল ভরেছো ওসমান? উসমান বন্দুকের পানে তাকে ফাঁকা ঢুক গিলে বলে উঠল, কয়েন সমেত মাল পাঠিয়ে দিয়েছি মালিক। উপাসের মানুষ সময় খাসলো, তারপর বলল, গোদামঘরে বাচ্চাগুলো একা পড়ে রয়েছে, দ্রুত তাদের গাড়িতে তুলে পাতেঙ্গা পৌঁছে দাও। জরুরি কাজে আমাকে ঢাকা ফিরতে হচ্ছে, বাকি কথা সামনাসামনি হবে। কেটে গেল কল। শুরু হলো ওসমানের উপর অমানসিক অত্যাচার। সইতে না পেরে ওসমান পাট গুদামের ঠিকানা বলল। অতঃপর জ্ঞান হারিয়ে চেয়ারে হেলে পড়ল। ওসমানের থেকে ঠিকানা নিয়ে রনকে ইনফর্ম করলো উপস্থিত ক্যাপ্টেন। এরপর ওসমানকে আটকে রাখলো একটি ঘরে। গোদাম ঘরের লোকেশন ট্রেস করে দৌড়াতে লাগলো রাশেদ আর রণ। আরও ঘন্টাখানেক দৌড়ানোর পর মিলল সেই পরিত্যক্ত গোদাম। রণ যখন পাটকলের দরজার বাইরে এসে উপস্থিত হলো, তখন ছোট ছোট বাচ্চার চাপা কান্নার স্বর এলো। সন্তর্পণে পজিশন নিয়ে পাটকলের চারপাশে নজর বুলালো রণ। দূরদর্শী স্কুপে নজর পাততেই ভেতরে বসে বসে ঝিমানো এক ব্যক্তিকে দেখা গেল। রণ স্যাটেলাইট ডিভাইসে জানালো, ভেতরে অনেক বাচ্চা, রেস্কিউ মিলিটারি ভ্যান ছাড়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এদের সরিয়ে নেওয়া সম্ভব না। কর্নেল মেহরাব লাইন কেটে আর্মি রেস্কিউ কভার ভ্যানের ব্যবস্থা করলেন। রণ দৌড়ে গিয়ে লাথি দিয়ে খুলে ফেলল পরিত্যক্ত দুর্বল দরজা। রাশেদ বাইরে থেকে পজিশন নিয়ে রাখল। আকস্মিক শব্দে বসা থেকে ধরফরে উঠল উক্ত ব্যক্তি, কিন্তু রণর অতর্কিত আক্রমণে কিছু বুঝে উঠবার আগে ধরফরে হলো সে। বাচ্চাগুলো রণর গায়ের অদ্ভুত পোশাক দেখে ভয়ে চিৎকার করে উঠল। এতক্ষণে বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে আন্দ্রে জোর গলায় বলে উঠল, সবাই কান্না থামাও, আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি যাব। আধ ঘন্টার মধ্যে চারপাশ ঘিরে ফেললো আর্মি। ভেতর থেকে একে একে বের করা হলো বাচ্চাগুলোকে। এরপর তুলে দেওয়া হলো গাড়িতে। সবশেষে আন্দ্রে উঠল। ওঠার আগে নিজের হাত বাড়িয়ে রণকে বলে উঠল, আমার চকলেটগুলো ফেরত দাও। অল্প হেসে পকেট থেকে রানা চকলেটগুলো বের করে আন্দ্রের হাতে দিয়ে বলে উঠল, আজকের সফল মিশনের সমস্ত ক্রেডিট তোমার, বলো কি চাই। আন্দ্রেই প্রসারিত হাসলো ছুটো ঠুটে। এরপর বলল, তোমার মতো হতে চাই, কি করলে হতে পারবো বলো তো? ভালো করে পড়তে হবে। বলে আন্দ্রের মাথায় হাত বুলালো রণ। আন্দ্রে মন খারাপ করে বলে উঠল, আমার ওখানে স্কুল নেই, তাছাড়া আমার বাবা গরিব, কিন্তু তুমি দেখো আমি ঠিক একদিন তোমাকেও ছাপিয়ে যাব। রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, তুমি পারবে, কারণ তোমার মনোবল আমার চাইতেও শক্ত। মিলিটারি ভ্যান ছেড়ে দিল। লাফিয়ে গাড়িতে উঠল আন্দ্রে। তারপর হাত নাড়িয়ে বলে উঠল, আমাকে মনে রেখো, আমার নাম আন্দেই, আমিও একদিন তোমার মতো ওই পাহাড়কে জয় করব। গাড়ি ছেড়ে দিল। আন্দ্রে মিশে গেল অন্ধকারে। রানু নিষ্পলক তাকিয়ে থেকে মেহরাবকে সংবাদ পাঠালো, ইকো বেস, দিস ইজ মেজর রণ, মিশন অ্যাকমপ্লিশড, মাল্টিপল হস্টেক্স রেস্কিউড, এরিয়ার সিকিউরড। মেজর, অবস্থান ধরে রাখো, হেলিকপ্টার পাঠানো হচ্ছে। ভোর রাতের দিকে মনতার ঘুম ভাঙল। ঘুম ভেঙে রণর কথা মনে পড়ল তার। সারা রাত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে নিশ্চিত রণ ভিজেছে। যদি ভিজে ভিজে রণর জ্বর বাঁধে, তখন ওই কাবু অসুস্থ শরীর নিয়েই তাকে রাঙামাটি পাহাড়ে পড়ে থাকতে হবে। নিয়ম করে কেউ জল পড়তে দেবে না, না তো কেউ মুখে তুলে দেবে ঝাল ঝাল গরুর মাংস কষা দিয়ে গরম ভাত। খেয়ে না খেয়ে ওখানে পড়ে থাকতে হবে তাকে। মনতার কান্না পেল। সে বিছানা থেকে নেমে আলমারি থেকে স্যাটেলাইট ফোনটা বের করলো। তারপর বাটন চাপলো, কিন্তু লাইন ডিসকানেক্টেড। মনতা ভয় পেয়ে গেল। তার বুক কেঁপে উঠল। অজানা শঙ্কায় টপটপ করে চোখ বেয়ে জল গড়ালো।
মনতা উদ্ভ্রান্তের ন্যায় মাথার চুল টেনে ধরে ফুপলে উঠল। সহসাই দরজায় কেউ নক করলো। মনতা ভয় পেল আরো বেশি, হয়তো কোনো খারাপ খবর দেওয়ার জন্য কেউ এসেছে। মনতা দৌড়ে দরজা খুলতে শায়লাকে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়ালো। নিজের ফোন মনতার পানে এগিয়ে ফিস ফিস করে শায়লা বললেন, রন, মনতা ছু মেরে ফোন কানে তুলে ভেজা কম্পিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যালো। শায়লা দরজা বাইরে থেকে আটকে চলে গেলেন। রনও মনতার গলা পেয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানল, তারপর বলল, তোর ঘুম ভাঙিয়ে দিলাম জান, কিন্তু কি করব বল, তোকে খুব মিস করছি। কথা না বলতে পেরে যন্ত্রণায় বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যালো। আমি ঘুমাচ্ছি না রন ভাই, তোমাকে স্যাটেলাইট ফোনে কল করছিলাম, লাইন ঢুকছিল না। এক মুহূর্তের জন্য আমার প্রাণ বের হয়ে গেছিল। তোমার কিছু হলে কি করে বাঁচবো বলতো? নেশা ধরা গলায় রণ বলল, তোকে সমস্ত ভালোবাসা উজাড় না করে কি করে মরে যাই বল। মিশন শেষ হয়েছে তাই লাইনে পাসনি। মিশন শেষ হয়েছে শুনে মনতা স্বস্তি পেল। সে আশা নিয়ে বলে উঠল, বাড়িতে আসবে? না, বাড়িতে যেতে পারবো না, যাব ঢাকায়, নেক্সট অপারেশন ওখানে। আমি ঢাকা আসবো রণ ভাই, দোহাই লাগে না করো না। তোমাকে না দেখে আমি থাকতে পারছি না। কেন তোমার মরণঘাতী ভালোবাসা আমায় জানলে? তুমি বিহনে প্রাণ তো দেহে থাকছে না। আমি যে উদাসী পাগলিতে পরিণত হচ্ছি। রণ ঠুটেলি হেসে বলে উঠল, না জানালে আমি একা একা পুড়ে মরছিলাম যে। তোকে জানিয়ে কষ্টের ভার কমালাম অল্প, খুশি হোসনি? ঢাকা কবে আসবে রন ভাই? আমি ঢাকা আসলেও তুই দেখতে পাবি না আমায়, অযথা পাগলামো করিস না। তুমি চাইলেই আমি তোমায় দেখতে পাবো। মনতার কাতর গলা রণ বুঝল। সে বলল, কোথায় থাকবি? তোর বড় মামার বাসায়? হ্যাঁ 1 ঘন্টার সময় দেব, চলবে? চলবে। তবে চুমু দে। মনতার চোখের জল বাথন হারা হলো। সে ফোনে ঠোঁট ছুঁয়ে আবেশিত গলায় চুমু দিল। রণ বুকে হাত দিয়ে বলে উঠল, কান্না ভেজা চুমুটা কলেজায় গিয়ে লাগলো রে বাবু। তুই কাঁদিস না, আমি সহ্য করতে পারি না। কবে বড় হবি বলতো? তুই কি ক্লাস 6-7 বাচ্চা? তোমার ভালোবাসা আমাকে ছোট বাচ্চা বানিয়ে ফেলবে রন ভাই। নিজেকে আমি অনেক বোঝাই, কিন্তু তোমাকে মনে পড়লে আমি নিজেকে সামলাতে পারি না। তাইলে বাকি জীবন কি করে থাকবি আমার সাথে? এত কাঁদলে তুই তো মরে যাবি। তোমার জন্য আমি মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করব রন ভাই। টানা 1 ঘন্টা কথা বলে লাইন কাটলো রণ। মৌনতা পুনরায় ফোন করলো রণের নম্বরে। ফোন রিসিভ হতে মৌনতা অনুরোধ করলো, তোমার একটা ছবি দেবে? হ্যাঁ। রণ শব্দ করে হেসে বলে উঠল, খুব দেখতে ইচ্ছে করছে বুঝি? হ্যাঁ, মরণকালে যেমন পানি পিপাসায় আত্মা ফেটে যায় তেমন। দিচ্ছি দাঁড়া। কয়েক সেকেন্ডের ব্যবধানে শায়লার হোয়াটসঅ্যাপে রণর একটা ছবি এলো। মিলিটারি পোশাকে বন্দুক হাতে নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে রণ। শক্ত চোয়াল, দূরদর্শী দৃষ্টি, কঠিন ঠোঁট। শ্যাম পুরুষটাকে মিলিটারি পোশাকে কেমন আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুদর্শন মানুষ সে। মনতার ইচ্ছে হলো রণকে শক্ত করে জড়িয়ে বুকের মাঝে চেপে থাকতে, কিন্তু তাদের দুজনের দূরত্ব শত শত মাইল। চাইলেও মানুষটাকে দেখা তো দূর, কথা বলা যায় না। এক মনে মনতা ছবিটা দেখে বলে উঠল, আমাকে গুলি করে মেরে ফেলো রন ভাই। বেহায়া মন তোমার সান্নিধ্য চাইছে। রণ আবেশিত গলায় বলল, ঢাকায় তোকে খুন করব, পরে বাঁচতে চাইলে কিন্তু পারবি না। আমি বাঁচতে চাই রন ভাই। পরে আফসোস করবি না তো? না, ভেবে বলছিস? তোমাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে চাই না আমি। বিয়ে করবি ঢাকায় এসে আমায়? মনতা ভয় পেয়ে গেল। বুকে কেমন একটা অনুভূতি হলো। সে উত্তর দিতে পারল না। রণ হেসে বলল, মজা করেছি। বাড়িতে ফিরে সকলের সম্মতিতে তোকে বিয়ে করব। এত চিন্তার সাগরে ভাসতে হবে না তোকে। মনতা ফট করে শুধালো, যতটা কাছে এলে তুই কান্না করে বলবি, রণ ভাই আমাকে খুন করে ফেলো প্লিজ, এবং বারবার খুন হবার জন্য আমার কাছে প্রার্থনা করবি। মনতা স্তব্ধ হয়ে রইল। তার বুক ডিপ ডিপ করছে, লজ্জায় মাথা নুয়ে আসছে। রণ ঘুর ধরা গলায় বলল, আসবি এতটা কাছে?
সকালে বেশ ফুরফুরে মেজাজে ঘর থেকে বের হলো মনতা। সেই সাথে চেহারায় ফুটে উঠল চকচকে আভা। ঘর থেকে বেরিয়ে নিজের হারমোনিয়ামটা নিয়ে বহুদিন বাদে দেওয়ান মির্জার দাওয়ায় বসলো। তারপর অল্প শব্দ তুলে সুন্দর করে গাইবার চেষ্টা করলো। তুমি আমার প্রথম সকালবেলা, একাকী বিকেল, ক্লান্ত দুপুরবেলা, তুমি আমার সারা দিন, আবার তুমি আমার সারা বেলা। প্রথমবারের ন্যায় মন থেকে সুন্দর করে গান গাইল মনতা। দেওয়ান মির্জা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলেন। মনতার গানে নিঃশব্দ পায়ে উঠানের কোণে এসে দাঁড়ালেন। এরপর মুগ্ধ হয়ে গান শুনলেন। প্রথমবারের ন্যায় বৃদ্ধের মনে হলো তার স্ত্রীর গলায় গান শুনছেন তিনি। বৃদ্ধ চোখ বুজে গানের অর্থ অনুধাবন করতে লাগলেন। গান শেষ হলেও চোখ খুললেন না তিনি। মনতা কিছুক্ষণ গানের রেওয়াজ করে হারমোনিয়াম গুটিয়ে চলে গেল নিজ কক্ষে। তারপর বই খাতা বের করে পড়ায় মনোনিবেশ করলো। আজ মনতার গানে কেউ বিরক্ত হলো না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।